সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির জন্য প্রাণীবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের ভাইবা ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তৈরি করেছি। এই টিউটোরিয়ালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, তো আমরা পর্ব হলো আজকে তোমার করডাটার উপপর্ব হলো ভার্টিব্রাটা। বারবার যে প্রশ্নগুলো আসছে এগুলো খুবই বেসিক এবং সবারই মনে রাখা খুবই জরুরি। খাতা কলম নিও। তো এদের ক্লাসগুলো কি কি, এদের মেইন ক্লাসগুলোর উপর থেকে প্রশ্ন করা হয়। এক নম্বর হলো তোমার মিগজিনি, শর্টকাট রাখি। তারপর হলো সেফালাস পিডোমরফি, তারপর কন্ড্রিকটিস, তারপর সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, তারপর হলো অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া, তারপর রেপটিলিয়া, তারপর হলো অ্যাভিস, শেষে হলো ম্যামালিয়া। ওকে, তো ভালো করে খেয়াল করো। এখান থেকে বেসিক যেগুলো প্রশ্ন হয়, তো প্রথম আসে হলো অ্যামোনিয়াটা এটা কি। তো অ্যামোনিয়াটা দেখো, অ্যামোনিয়াটা বলতে বোঝানো হয় যাদের ভ্রূণে অ্যামোনিয়ন নামক থলি থাকে। অ্যামোনিয়ন নামক থলি থাকে, বা আমরা বলবো হলো অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে, এটাই বেশি ভালো হয়। ভ্রূণ আবরণী থাকে, তাহলে যাদের ভ্রূণে অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে তাদেরকে বলা হয় হলো অ্যামোনিয়টা। এখন আসি এই অ্যামোনিয়ন ভ্রূণ আবরণী এটা কেমন। তো সাধারণত যারা তোমার ডিম পারে হলো স্থলে, তাদের নিষেক হয় হলো তোমার স্থলে। ডিম পারে যারা, আর ডিমের বাইরে খোলস থাকে, আর তারা তাদের ভ্রূণে তোমার হলো অ্যামোনিয়ন নামক থলি থাকে। আবার যারা তোমার জরায়ুস, তাদের তোমার বাচ্চারা বড় হয় হলো জরায়ুতে, তাদেরও অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে। খেয়াল করো বিষয়টা। তো যদি মায়ের পেটে আমরা ভ্রূণকে দেখি, তো সেক্ষেত্রে দেখা যায়, ধরো এটা হলো ভ্রূণ আর কি, এটা ভ্রূণ। এখন এই ভ্রূণটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে প্রথম দেখা যায় ভ্রূণের এই তো এর ভিতরে তোমার এরকম তরল পদার্থ থাকে। প্রথম যে তরল পদার্থপূর্ণ আবরণ থাকে এটাকে বলা হয় হলো, এই আবরণকে বলা হয় অ্যামোনিয়ন। এর নাম হলো অ্যামোনিয়ন, অ্যামোনিয়ন। এবার এর বাইরে আরো একটা আবরণ থাকে, এরকম আর একটা আবরণ থাকে। এই আবরণটাকে আমরা বলবো হলো কোরিয়ন। এই আবরণকে বলা হয় হলো কোরিয়ন, কোরিয়ন, কোরিয়ন। কোরিয়নের গায়ে এরকম তোমার কোরিয়নিক ভিলাই থাকে, এগুলোর নাম হলো কোরিয়নিক ভিলাই। এই তো এগুলো হলো কোরিয়নিক ভিলাই। অমরা তৈরিতে এই কোরিয়নিক ভিলাই গুলো বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। এখন আসি অ্যামোনিয়ন। এই কোরিয়ন এবং অ্যামোনিয়ন এই দুটোর মাঝখানে আরো তোমার একটা ভ্রূণ আবরণ থাকে এরকম। এই ভ্রূণ আবরণটাকে আমরা বলবো হলো অ্যালান্টয়েস। তাহলে এই ভ্রূণ আবরণকে বলা হবে হলো অ্যালান্টয়েস। খেয়াল করো, এই যে এটা হলো অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস। তাহলে যাদের ভ্রূণে এরকম অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে, অ্যামোনিয়ন ভ্রূণ আবরণীর ভিতরে তোমার একটা তরল থাকে, ফ্লুইড থাকে। এই ফ্লুইড, এই তরলটাকে আমরা বলবো হলো অ্যামোনিয়টিক ফ্লুইড। এই তরলকে বলা হয় অ্যামোনিয়টিক ফ্লুইড। ওকে, এখন দেখো তাহলে এই অ্যামোনিয়াটা কারা? যাদের ভ্রূণে অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে তাদেরকে বলা হয় অ্যামোনিয়টা। এর মধ্যে উল্লেখযোগ্য বা খুবই কমন যে জিনিসগুলো, তা প্রশ্ন করা হয় অ্যামোনিয়াটা কারা। তা মনে রাখতে হবে, দেখো যাদের ভ্রূণ পানিতে বড় হয় না, বুঝছো, যাদের বাচ্চাগুলো পানিতে বড় হয় না, অ্যামফিবিয়া পর্যন্ত এদের বাচ্চারা তোমার হলো বড় হয় হলো পানিতে। এদের নিষেক ঘটে পানিতে এবং শিশু পানিতেই বড় হয়, শ্বাস নেয় ফুলকার সাহায্যে। তো এদের তোমার মনে করো অ্যামোনিয়ন, ওই অ্যামোনিয়টিক ফ্লুইডের প্রয়োজন নাই। যেহেতু এরা ফ্লুইডের বা পানির মধ্যেই ভেসে বেড়াচ্ছে, সো এদের কোনো অ্যামোনিয়টিক ফ্লুইডের প্রয়োজন হয় না। এজন্য অ্যামোনিয়াটা হলো তোমার এই তিনটা: ম্যামালিয়া, রেপটিলিয়া, আর হলো তোমার এভিস। তাহলে রেপটিলিয়া, এভিস, আর হলো ম্যামালিয়া। তাহলে এভিস, রেপটিলিয়া, ম্যামালিয়া, এই তিনটাকে বলা হয় হলো অ্যামোনিয়ন। এগুলো খুবই কমন, বেসিক, এগুলোই প্রশ্ন করা হয়। তাহলে অ্যামোনিয়াটা হলো এই তিনটা, বাকি যারা আছে এই সবগুলোই হলো তোমার অ্যামোনিয়ট। তাহলে অ্যামোনিয়াটা কারা হবে সেটা এখন বলি। অ্যামোনিয়টা, অ্যামোনিয়টা এরা কারা? যার ভ্রূণে তোমার অ্যামোনিয়ন নামক ভ্রূণথলি থাকে না, ওদেরকে আমরা বলবো হলো অ্যামোনিয়াটা। অ্যামোনিয়াটা কাদের বলবো আমরা? যাদের ভ্রূণে অ্যামোনিয়ন নামক ভ্রূণ আবরণী থাকে না, অ্যামোনিয়টিক ফ্লুইডও থাকে না। এদের হলো মিগজিনি, সেফালাস্পিডোমরফি, কন্ড্রিকটিস, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, অ্যামফিবিয়া। এই সবগুলো ক্লাসকে আমরা বলবো হলো অ্যামোনিয়াটা। ভালো করে মনে রাখা লাগবে এই দুটো, হ্যাঁ, অ্যামোনিয়াটা আর হলো অ্যামোনিয়াটা। এবার আসে হলো তারপরেরটা। এবার দেখো ক্রেনিয়েটা কারা? ক্রেনিয়েটা কারা? তো দেখো যাদের ক্রেনিয়াম থাকে,
অর্থাৎ মস্তক, ক্রেনিয়াম বা বলতে পারো তুমি মাথার খুলি থাকে। এক কথায় বলতে পারি যাদের প্রকৃত মস্তক থাকে, প্রকৃত মস্তক থাকে তারা হলো ক্রেনিয়েটা। এখানে প্রকৃত মস্তক বলতে বোঝানো হচ্ছে এদের তোমার হলো ব্রেন বা মস্তিষ্ক, যেটা মস্তিষ্ক ঢাকা থাকে হলো ক্রেনিয়াম দিয়ে ঢাকা থাকে। ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়াম মানে হলো তোমার খুলি, মাথার খুলি। তাহলে এদের মস্তিষ্ক ঢাকা থাকে হলো মাথার খুলি দিয়ে, তাদেরকে আমরা বলবো হলো ক্রেনিয়েটা। এখন দেখো, ক্রেনিয়াম তো আমাদের আছে, তাই না? মানুষের আছে। তারপর হলো অস্থি দিয়ে তৈরি যেটা, সেটা হলো ক্রেনিয়াম। খুলি যদি অস্থি দিয়ে তৈরি হয় তাকে বলা হয় হলো ক্রেনিয়াম। কিন্তু প্রবলেম দেখো, কন্ড্রিকথিস যারা আছে, কন্ড্রিকথিসের ক্রেনিয়াম কিন্তু তোমার অস্থি দিয়ে গঠিত নয়, এগুলো তোমার গঠিত হয় হলো তরুণাস্থি দিয়ে। তাহলে ক্রেনিয়াম যদি তোমার তৈরি হয় তরুণাস্থি দিয়ে, অস্থি দিয়ে নয়, যেমন হাঙ্গর মাছ। তাহলে ক্রেনিয়াম যদি তরুণাস্থি দিয়ে গঠিত হয়, তরুণাস্থি দিয়ে, তখন আমরা সেই ক্রেনিয়ামকে বলবো হলো কন্ডোক্রেনিয়াম। কন্ড মানে হলো তরুণাস্থি আর কি, কন্ডোক্রেনিয়াম। এই প্রশ্ন করে যে ক্রেনিয়াম আর কন্ডোক্রেনিয়ামের মধ্যে তফাৎটা আসলে কি? তো আমরা এটা পারবো। এখন আসি, তাহলে ক্রেনিয়াটা কারা? তাদের প্রকৃত মস্তক আছে। এখানে খেয়াল করো তুমি, মিগজিনি আর সেফালাস পিডোমরফি, মিগজিনি আর হলো সেফালাস পিডোমরফি, এই দুইটা বাদ দিয়ে, মিগজিনি আর হলো সেফালাস পিডোমরফি, এই দুটাকে বাদ দিয়ে বাকি যতগুলো আছে, এই যে কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া, সবগুলোকে আমরা বলবো হলো তোমার ক্রেনিয়াটা। কারণ এই প্রত্যেকেরই কি আছে হলো তোমার আহ মগজ ঢাকা থাকে হলো কি দিয়ে? প্রত্যেকের মগজটাই ঢাকা থাকে ক্রেনিয়াম দিয়ে। ঠিক আছে? কেউ হয়তো মিউট হওয়া নাই, মিউট হয়ে যাও নিজে নিজে। আচ্ছা, সিদ্দিক মিউট ছিল। তো এবার আসি হলো যেটা আমরা পড়তেছিলাম, ক্রেনিয়াটা আর হলো অ্যাক্রেনিয়াটা। তাহলে ক্রেনিয়াটা হলো এরা, সবগুলো হলো ক্রেনিয়াটা। এখন খেয়াল করো, এই আমাদের অ্যাক্রেনিয়াটা তাহলে কারা? কারা তাহলে তোমার অ্যাক্রেনিয়াটা? তো দেখো, অ্যাক্রেনিয়াটা এটা আমরা লিখি এখন। এ মানে হলো নাই, হ্যাঁ। আর ক্রেনিয়াম যার নাই তাকে বলা হয় অ্যাক্রেনিয়েটা। অ্যাক্রেনিয়াটা কারা? আগের মতোই আর কি, যাদের ক্রেনিয়াম নেই। দ্যাট মিন্স বাংলায় বললে হয় যার প্রকৃত মস্তক নেই, প্রকৃত মস্তক। ওকে, যার প্রকৃত মস্তক নেই। তাহলে যার প্রকৃত মস্তক থাকে না তারা হলো অ্যাক্রেনিয়াটা। অ্যাক্রেনিয়াটা মানে বলতে বোঝানো হচ্ছে কোন দুইটা বংশ। দেখো, একটা হলো মিগজিনি, ওকে, মিগজিনি এরা, প্লাস হলো তোমার সেফালাস পিডোমরফি, এই দুটো হলো অ্যাক্রেনিয়াটা। ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। তাহলে কন্ডোক্রেনিয়াম, ক্রেনিয়ামের পার্থক্য, ক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটা, এই দুটোর মধ্যে পার্থক্য তোমাকে জানতে হবে। এগুলো লিখে রাখতে হবে, হ্যাঁ। তাছাড়া কিন্তু পরে আবার পারবে না, মনে থাকবে না, এত সহজ করে বইয়ে পড়তে পারবে না। ওকে, এই দুটো চলে গেল। এখন আসি হলো তারপরেরটা। এবার হলো এক না থাকারা। এবার দেখো, এক না থাকারা, এ মানে হলো নাই, ন্যাথোস মানে হলো চোয়াল। যার প্রকৃত চোয়াল নাই, প্রকৃত চোয়ালবিহীন, তাকে আমরা বলবো হলো একনাথ। প্রকৃত চোয়াল নাই। তাহলে ম্যাকজিলা আর হলো ম্যান্ডিবল, এই দুটোই মূলত আমরা চোয়াল বোঝাই আর। ক্লিয়ার? তাহলে প্রকৃত চোয়াল নাই মানে হলো তার কি নাই? ম্যাকজিলা এবং ম্যান্ডিবল নাই, তারা হলো প্রকৃত চোয়ালবিহীন একনাথা। একনাথার মধ্যে কারা পড়ে? একনাথার মধ্যে আবার ওই দুটা, একটা হলো তোমার মিগজিনি, এটা একটা পড়ে, প্লাস হলো সেফালাস পিডোমর্ফ। তাহলে এই দুটাকে আমরা বলবো হলো একনাথ। কমপ্লিট। এটা খুবই ইম্পর্টেন্ট। এর কয়টা আজকে যে কয়টা পড়বে এগুলোর মধ্যে থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবে অবশ্যই। ভাইভাতে এগুলো ধরবে। তো এবার আসি হলো তারপরটা। একনাথার পর হলো ন্যাথোস্টোমাটা। এরা কারা? ন্যাথোস্টোমাটা আমরা কাদের বলবো? ন্যাথোস্টোমা। তো দেখো, আগের মতোই, ন্যাথোস মানে হলো তোমার চোয়াল, আর স্টোমা মানে হলো মুখের ছিদ্র আর কি। যার চোয়াল আছে এবং সেই চোয়ালে মুখ ছিদ্র থাকে, তারাই হলো মূলত ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা কারা? প্রকৃত চোয়াল বিশিষ্ট প্রাণী, তাদেরকে আমরা বলবো হলো ন্যাথোস্টোমাটা। প্রকৃত চোয়াল আছে, দ্যাট মিন্স এদের ম্যাকজিলা আছে এবং ম্যাকজিলাও আছে, ম্যান্ডিবলও আছে। তারা হলো প্রকৃত চোয়াল বিশিষ্ট প্রাণী বা ন্যাথোস্টোমাটা। এরা কারা? এরা হলো তোমার কন্ড্রিকথিস এখান থেকে তোমার শুরু করে হতো। কন্ড্রিকথিস থেকে শুরু করে
ম্যামালিয়া পর্যন্ত, কন্ড্রিকথিস থেকে শুরু করে ম্যামালিয়া পর্যন্ত সবাইকে আমরা বলবো হলো ন্যাথোস্টোমাট, কারণ সবারই চওয়ালা। টেট্রাপোডস কারা? টেট্রাপোডস বলতে আমরা কি বোঝাই? তো টেট্রাপোড বলতে আমরা বোঝাই হলো যাদের চারটা করে পা আছে, যাদের চারটা করে পা থাকে তারা হলো টেট্রাপোড। ওকে, যাদের পা আছে কয়টা করে? চারটি পা, চারটি পদ আছে, তারা হলো তোমার টেট্রাপোড। যাদের পা আছে চারটি তারা হলো টেট্রাপোড, অর্থাৎ পদ হলো চারটি, দুইটি অগ্রপদ, দুইটি অগ্রপদ আর দুইটি হলো তোমার পশ্চাৎপদ। তাহলে দুইটা অগ্রপদ আর দুইটা পশ্চাৎপদ থাকবে, তাদের বলা হয় হলো টেট্রাপোড। টেট্রাপোড তাহলে কারা? অ্যামফিবিয়া থেকে শুরু করে ম্যামালিয়া পর্যন্ত এরা সবাই হলো তোমার টেট্রাপোড। এখান থেকে প্রশ্ন করে যেটা, সেটা হলো যে টেট্রাপোড তো বললা ঠিক আছে, কিন্তু এখন পাখির তালে চারটা পা কোথায়? উভচরের চারটা পা আছে, পাখির চারটা পা তালে কোথায়? অগ্রপদ ডানায় পরিণত হয়েছে। এবার আসি, দেখো তাহলে সাপের পা কোথায় গেল? এরকম বলে যে সাপের পা তাহলে কোথায়? তো দেখো ক্লাস রেপটিলিয়া, কিন্তু তার একটা বর্গ আছে হলো স্কোয়ামাটা। স্কোয়ামাটা বর্গের মধ্যে পড়ে হলো সাপ আর টিকটিকি। তো বিবর্তনের ধারায় ধারণা করা হয় যে সাপের চারটা পা বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গেলেও সাপের বক্ষ অস্থিচক্র আছে এবং শ্রোণী অস্থিচক্র আছে, এবং সে বক্ষ অস্থিচক্রে গ্লেনয়েড গহ্বর আছে। আমাদের হাতের দুইটা হিউমেরাস গ্লেনয়েড গহ্বরে আটকে থাকে। তারপর পাখি বলো, আরো সরীসৃপ যাদের হাত পা আছে, সবারই গ্লেনয়েড গহ্বর আছে, সাপেরও আছে। তাহলে বোঝা যাচ্ছে সাপেরও একসময় কি ছিল? ওই গ্লেনয়েড গহ্বরে দুইটা হাত ছিল, কিন্তু বর্তমানে সাপের আর হাত নাই। ওকে, এবং শ্রোণী চক্রে অ্যাসিটাবুলাম নামে গহ্বর আছে। এই গহ্বরের মধ্যে পায়ের বড় অস্থির নাম হলো ফিমার, ফিমারের মস্তক আটকে থাকে। তাহলে ওদের ওই মানে অ্যাসিটাবুলাম যেটা গর্ত, সেটাও আছে। তার মানে ওদেরও কোনো না কোনো এক সময় বিবর্তনের ধারায় পা ছিল, বর্তমানে ওদের পা আর নাই। তাহলে এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা, ঠিক আছে? এখন তোমাকে প্রশ্ন করবে যে মানুষ টেট্রাপড বললা, তাহলে মানুষের আর দুইটা পা কোথায় গেল? আমরা দুইটা পা দিয়ে চলি, আর দুইটা পা কোথায় গেল? তাহলে মানুষের আর দুইটা পা হলো অগ্রপদ দুইটা হাতে রূপান্তরিত। তাহলে মানুষের ক্ষেত্রে রূপান্তরটা দেখো এখন। তাহলে মানুষের ক্ষেত্রে হলো অগ্রপদ রূপান্তর হয়েছে হলো কিসে? হাতে, ধরার উপযোগী হাতে রূপান্তর হয়। এটা হলো তোমার মানুষ, মানুষ বা স্তন্যপায়ীর ক্ষেত্রে আর কি। খালি মানুষ না, যেমন দেখো হলো শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, এদেরও তাই অগ্রপদ হাতে রূপান্তরিত। তবে মানুষের হাত হলো সত্যিকারের হাত, অগ্রপদ হাতে রূপান্তর হয়। এবার আসে হলো তোমার অগ্রপদ ডানায় রূপান্তরিত, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় কার? সেটা হলো তোমার পাখি। ওকে, টেট্রাপোডস নিয়ে আর ঝামেলা থাকার কথা নয়। এখন আসি তারপরেরটা। এবার তোমাকে এখন যদি বলা হয় যে তোমার হলো এতগুলো তো পারছি, পিসেস কারা? তাহলে পিসেস কারা? পিসেস বলতে বোঝায় হলো তোমার গ্রিক শব্দ পিসেস, মানে হলো মৎস্য। আর মৎস্য চাষকে বলা হয় ওই জন্য পিসিকালচার, ফিশারিও বলা যায়, কিন্তু গ্রিক ভাষায় পিসেস মানে হলো মাছ, মৎস্য। তাহলে এই যে মাছের গোষ্ঠী যেগুলো আছে, ঠিক আছে, সেই গোষ্ঠীগুলোকে আমরা বলবো হলো পিসেস। এর মধ্যে পড়বে হলো তোমার কন্ড্রিকথিস পড়বে, সার্কোপটেরিজি আর হলো অ্যাক্টিনোপটেরিজি। উপরে আমরা বলছি এই তিনটাকে আমরা বলবো হলো মৎস্য বা পিসেস, ঠিক আছে? আর যদি বলা হয় সার্কোপটেরিজি এবং অ্যাক্টিনোপটেরিজি, এই দুটোকে একসাথে বলা হয় অস্টিকথিস বলা যায়, বুঝছো? সার্কোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজিকে একসাথে বলা হয় হলো অস্টিকথিস। তাহলে মাছের মধ্যে পড়ে কে? কন্ড্রিকথিস আর অস্টিকথিস, মানে সার্কোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজি একসাথে বললে হয়। এটা মনে রাখো, ঠিক আছে? মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এখন আসি হলো পিসেস গেল, পিসেসের পর সাইক্লোস্টোম কারা? তা মিগজিনি প্লাস হলো সেফালাস পিডোমর, এই দুটোকে বলা হয় হলো সাইক্লোস্টোম। কেন বলা হয় খেয়াল করো, এই যে সাইক্লো শব্দের অর্থ হলো গোল, সাইক্লো শব্দের অর্থ হলো গোল। ওকে, আর স্টোমা শব্দের অর্থ হলো মুখ, এদের মুখ হলো গোল। তাহলে আমি যদি মিগজিনের কথা বলি, তো মিগজিনের মুখটা হলো এরকম তোমার গোলাকার। আবার যদি পেট্রোমাইজনের কথা বলি, তো পেট্রোমাইজনের মুখ হলো এরকম গোলাকার, এরকম। তাহলে এদেরকে আমরা বলবো হলো কি? সাইক্লোস্টোম। আধুনিক মাছের উৎপত্তি হয়েছে এই সাইক্লোস্টোম থেকে, বুঝছো? সাইক্লোস্টোম থেকে হয়েছে কন্ড্রিকথিস, সেখান থেকে অস্টিকথিস, তারপর অ্যামফিবিয়া, আস্তে আস্তে উন্নতি লাভ করছে। এটা হলো আদিম মাছ আর কি, মাছের মতো, পুরোপুরি মাছও না এরা। তারপর আসে হলো সাইক্লোস্টোম গেল, পিসেস গেল। এবার উভচর তাহলে কারা? উভচর হলো অ্যামফিবিয়া, তাই না? উভচর বলতে আমরা বোঝাই হলো অ্যামফিবিয়াকে আমরা বলবো হলো উভচর। এখন কথা হলো অ্যামফিবিয়া উভচর, এই উভচর শব্দের অর্থ কি? দেখো, অ্যামফি মানে হলো উভ, আর বায়োস মানে হলো জীবন, উভ জীবন বলতে আমরা কি বোঝাচ্ছি? উভ জীবন বলতে আমরা বোঝাচ্ছি হলো
দুইটা জীবন এদের। একটা জীবন দেখো, একটা হলো তোমার লার্ভা, লার্ভা জীবন, একটা লার্ভা জীবন, এগুলো ভালো করে বোঝো। আর আরেকটা জীবন তোমার হলো পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ জীবন। এর জীবন হলো দুইটা, লার্ভা জীবন আর পূর্ণাঙ্গ জীবন। লার্ভা জীবনে এরা শ্বাস নেয় হলো উল্কার সাহায্য, লার্ভা জীবনে শ্বাস নেয় হলো উল্কার সাহায্য। পূর্ণাঙ্গ জীবনে শ্বাস নেয় হলো এরা ফুসফুসের সাহায্য, ফুসফুসের সাহায্য। আর এদের লার্ভা পরিস্ফুটিত হয় হলো পানিতে, পানি ছাড়া এদের লার্ভা কখনোই পরিস্ফুটিত হবে না। ট্যাডপোল লার্ভা বলা হয় এদের লার্ভাকেও, বুঝছো, ব্যাঙাচি লার্ভা। আর পূর্ণাঙ্গ জীবন হলো ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। এরা যদি সারা জীবন পানির মধ্যেও থাকে তাহলে এরা হলো উভচর। এখন যদি বলা হয় কুনো ব্যাঙের কথা, কুনো ব্যাঙ কি তোমার পানিতে থাকে? জীবনে তুমি দেখবা না কোনো ব্যাঙ পানির মধ্যে নামছে। তারপরে কোনো ব্যাঙ হলো উভচর, তাই না? কারণ কি? তাহলে কোনো ব্যাঙ হলো ওর ডিম ফোটে, ওর ডিম পাড়ার জন্য পানিতে গিয়ে ডিম ছেড়ে চলে আসে। তাহলে কোনো ব্যাঙের বাচ্চা মানে বড় হয় হলো কোথায়? পানিতে, সাঁতার কাটে, ওখানে ফুলকার সাহায্যে শ্বাস নেয়। তাহলে সাপ কি উভচর? সাপও তো পানিতে থাকে এবং ডাঙায় থাকে, ধরা সাপ। কুমির পানিতে থাকে, আবার পানির উপরেও থাকতে পারে, ওরা উভচর নয়। উভচর কারণ কুমির ডিম পাড়ে হলো কোথায়? শুষ্ক অংশে, অর্থাৎ বালির মধ্যে ডিম পাড়ে, ডিম ঢেকে রাখে, বালির তাপমাত্রায় ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে কুমির কিন্তু উভচর নয়। পূর্ণাঙ্গ কুমিরও শ্বাস নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। বাচ্চা কুমিরও শ্বাস নেয় হলো ফুসফুস দিয়ে। তো কুমির উভচর হবে না। কিন্তু ব্যাঙ উভচর কেন? ব্যাঙের বাচ্চা হলো ব্যাঙাচি, ব্যাঙাচি শ্বাস নেয় কি দিয়ে? তোমার ফুলকার সাহায্যে, পানির থেকে অক্সিজেন গ্রহণ করে। কিন্তু পূর্ণাঙ্গ ব্যাঙ এরা কিন্তু আর ফুলকার সাহায্যে শ্বাস নিতে পারে না, এরা শ্বাস নেয় হলো ফুসফুসের সাহায্যে। কাজী উভচর হলো তাদের জীবন দুইটা, বুঝছো? লার্ভা জীবনে তারা শ্বাস নেবে ফুলকা দিয়ে, পূর্ণাঙ্গ জীবনে শ্বাস নেবে হলো ফুসফুস দিয়ে। ওকে, এটা গেল, আমরা পারবো। এখন এই যে উপরের ক্লাসগুলো লিখছি এদের পরিচিতি শোনো একটা একটা করে। ফার্স্ট আসে হলো মিগজিনি, মিগজিনি। এদেরকে সাধারণত বলা হয় হলো আহ হ্যাগফিশ, হ্যাগফিশ, হ্যাগফিশ বলা হয়। এদের আরেকটা নাম আছে, সেটা হলো চুনাবাইম, চুনাবাইম, চুনাবাইম। অনেকে বলে হলো স্লাইম ইল, স্লাইম ইল, স্লাইম ইলও বলা যায়। তাহলে হ্যাগফিশ, চুনাবাইম, স্লাইম ইল সবগুলো একই, সবাই মিগজিনিকে বলা হয় এগুলো, হ্যাগফিশ, স্লাইম ইল, চুনাবাইম। এবার আসি হলো তোমার তারপরটা। এখন হলো সেফালাস্পিডোমারফি, সেটার প্রাণী হলো পেট্রোমাইজন। তোমরা দেখো হলো পেট্রোমাইজন, পেট্রোমাইজন, পেট্রোমাইজনকে বলা হয় হলো তোমার ল্যাম্প্রে, ল্যাম্প্রে। ওকে, এদেরও অপর নাম হলো চুনাবাইম। দুইজনেরই কমন নাম হলো চুনাবাইম, চুনাবাইম, ঠিক আছে? তবে ল্যাম্প্রেটা বেশি মনে রাখা লাগবে আর কি, ল্যাম্প্রে, ল্যাম্প্রে। ওকে, আর এদিকে হলো কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস হলো তরুণাস্থি বিশিষ্ট মাছ। তাহলে কন্ড্রিকথিস হলো তরুণাস্থি বিশিষ্ট মাছ, কন্ড্রিকথিস। এগুলোকে আমরা বলবো হলো তরুণাস্থি বিশিষ্ট মাছ। এটা হলো এর পরিচিত, তরুণাস্থি বিশিষ্ট মাছ, তরুণাস্থি বিশিষ্ট মাছ। তাহলে কন্ড্রিকথিসকে আমরা কি বলবো? তরুণাস্থি বিশিষ্ট মাছ। কালকে দেখা হবে আবার ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।